আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে লেকচারটি নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় 17। তো এই অধ্যায়টি এমনভাবে আজকে সাজানো হয়েছে যেন প্রত্যেকটা স্টুডেন্ট এই একটা অধ্যায়, যেইখানে এসএসসি বোর্ড পরীক্ষাতে 2টি সৃজনশীল থাকে এবং এমসিকিউ 3-4টি থাকবে এবং সংক্ষিপ্ত প্রশ্নয় 2-1টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় এরকম একটা যদি উদ্দীপক থাকে, যে কোনো একটা তথ্য উপাত্ত আমাদের দেওয়া আছে। তো আমাদের এইখানে যে তথ্য উপাত্তটি দেওয়া আছে, কোনো একটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বারগুলো আমাদের দেওয়া আছে। তো এরকম একটা উদ্দীপক থেকে আমরা একটা উদ্দীপক থেকে যত ধরনের প্রশ্ন সলভ করা যায়, আমরা এই একটা উদ্দীপকের ওপর থেকে আমরা সবগুলো সমাধান করব। তো এই অধ্যায়ের যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে, সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও, এইটা একটা আমাদের প্রশ্ন হতে পারে। মানের ক্রম অনুসারে সাজাও। আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো? কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো? এবং কত প্রকার? উদাহরণ সহ লিখো। তারপরে আমাদের প্রশ্ন হতে পারে, শ্রেণীব্যাপ্তি টেন ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তারপরে আমরা এই প্রশ্নটার আগে আমরা আরেকটা প্রশ্ন দিতে পারি, যে উদ্দীপক হতে গাণিতিক গড় প্রচুরক ও মধ্যক নির্ণয় করো। প্রচুরক ও মধ্যক নির্ণয় করো। তারপরে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব, সারণী হতে গড় নির্ণয় করো। সারণী হতে
গড় নির্ণয় করো। আমরা গড় নির্ণয়ের আরেকটি পদ্ধতি শিখব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তারপরে আমাদের প্রশ্ন আসতে পারে, সারণী হতে মধ্যক নির্ণয় করো। অনুরূপভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। সারণী হতে বহুভুজ রেখা অঙ্কন করো। সারণী হতে বহুভুজ রেখা অঙ্কন করো। সারণী হতে অজীব রেখা অঙ্কন করো। আমরা এই 2 পেজে যতগুলো প্রশ্ন লিখেছি, আশা করা যায় এসএসসি পরীক্ষাতে এই কয়েকটা টাইপ তোমাদের কভার করবে। তো আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পর্যায়ক্রমে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা শেষ করব। তো আরো দুইটা স্পেশাল প্রশ্ন আসতে পারে, যেই প্রশ্ন দুটো আমি তোমাদেরকে একদম অ্যাড করে দিচ্ছি। শ্রেণী সংখ্যা 5 ধরে, এর আগে আমরা দিয়েছিলাম শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এইবার আমরা প্রশ্ন দিলাম, শ্রেণী সংখ্যা 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। গণসংখ্যা সারণী, গণসংখ্যা নিবেশন সারণী, নিবেশন সারণী তৈরি করো। আরেকটা আমরা দিতে পারি, আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় করো। আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় করো। এই কয়েকটা আমরা টাইপ কভার করব। তো আমরা আরেকটু প্রথম থেকে রিভিউ দেখি। আমাদের প্রথম যে টাইপটি কভার করবে সেটা হচ্ছে সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। 2 নাম্বার যে টাইপটা কভার করব, পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। 3 নম্বরে আমাদের যে টাইপটি আসবে, কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো, কত প্রকার, উদাহরণ সহ লিখো। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে 3 ধরনের, গড়, মধ্যক এবং প্রচুরক। তো আমরা কেন্দ্রীয় প্রবণতা জানার পর আমরা উদ্দীপক হতে গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক, এই 3টে টপিকস নির্ণয় করব। তারপরে আমাদের যে টাইপটি এসেছে সেটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তারপরে সারণী হতে গড় নির্ণয় করো। গড়ের আরেকটি পদ্ধতি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী হতে প্রচুরক নির্ণয় করো। সারণী হতে মধ্যক নির্ণয় করো। সারণী হতে আয়তলেখ অঙ্কন করো। সারণী হতে বহুভুজ রেখা অঙ্কন করো। সারণী হতে
অজীব রেখা অঙ্কন করো। আরো দুইটা আমরা স্পেশাল টাইপ নিয়ে আলোচনা করব। শ্রেণী সংখ্যা 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং আয়তলেখ হতে প্রচুরক নির্ণয় করো। আশা করি এই অধ্যায়ের যে আমরা যে কয়েকটা টাইপ দেখলাম 10-এর অধিক, এই 10 থেকে 12টা আমরা টাইপ যদি কভার করতে পারি, আশা করি এসএসসি পরীক্ষায় এর বাইরে প্রশ্ন আসবে না, এই টাইপকেই কভার করে প্রশ্ন আসবে। অতএব তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যে যদি আমার এই ক্লাসটা করো তাহলে আর কোথাও পরিসংখ্যান অধ্যায় করা লাগবে না। তো আমরা আমাদের উদ্দীপকে চলে যাব। এই উদ্দীপক হতে আমরা প্রত্যেকটা টাইপ কভার করব। তো আমাদের প্রথমেই ছিল সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। তো আমরা ক্রম অনুসারে সাজাইতে গেলে 3 ধরনের প্রশ্ন হইতে পারে আমাদের, যে সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও। তারপরে এই টাইপ থেকে আমাদের প্রশ্ন হইতে পারে সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। কয়ের জন্য? অথবা প্রশ্ন হইতে পারে সংখ্যাগুলোকে অধক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম আর অধক্রম এই কথা দুইটা আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝতে হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট তোমাকে কয়ে তুলে দিবে। ঊর্ধ্বক্রম দ্যাট মিন্স সংখ্যাগুলোকে ছোট হতে বড়। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে উপরের দিকে ওঠা, নিচ দিকে থাকবে ছোট, উপর দিকে যত উঠবো তত বড় সংখ্যা আসবে। অর্থাৎ ছোট থেকে আমাদের সংখ্যাগুলো বড়র দিকে কনভার্ট হবে, এই অনুসারে আমরা সাজাবো। আর অধক্রম যে কথাটি এসেছে, অধক্রম অর্থাৎ কাউকে আমরা বলি যে তোমার অধক্রম হয়েছে, তার মানে কি সে ওপর থেকে নিচ দিকে ডাউন খেয়েছে। অতএব বড় থেকে ছোটর দিকে সংখ্যাগুলো যাবে, বড় হতে ছোটর দিকে সংখ্যাগুলো কনভার্ট হবে। যদি আমাদের প্রশ্ন আসে সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও, মানের ক্রম অর্থাৎ মান যখনই বলেছে তখন আমাদের অবশ্যই ছোট থেকে বড় সাজাইতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। তো আমরা একটু যাই, আমরা এই সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। আচ্ছা, তাহলে আমরা একটু এই অংশটুকু ডিলিট করে দিই। আমাদের যতগুলো সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা আমরা রাপে প্রথমে তুলব। আমাদের পরীক্ষার খাতায় একদম শেষ অংশে এই রাপের অংশটুকু আমরা খাতায় তুলব। সুন্দর করে প্রত্যেকটা সংখ্যাকে আমরা একদম রাফে তুলব। রাফে তোলার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাগুলোর মাঝে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করা। তো আমার এইখানে মেইনলি কাজে আসবে সর্বনিম্ন সংখ্যা। তো এইখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা কত পাচ্ছে আমরা এটা একটু দেখি। আচ্ছা, এইখানে আমরা একটা 32 পেয়েছি। 32-এর চাইতে কোনো ছোট সংখ্যা আছে কিনা এটা আমরা একটু দেখি। তো আমরা এইখানে 32-এর চাইতে কোনো ছোট সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা রাপের নিচেই 32 সংখ্যাটিকে আগে লিখব। তারপরে 3-এর ঘরে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে একটু আইডেন্টিফাই করি। 3-এর ঘরে আর কোন কোন সংখ্যা আছে আমরা এটা একটু দেখি। 3-এর ঘরে এইখানে একটা 3-এর ঘরের সংখ্যা দেখতে পাচ্ছি, আর আমরা একটা 3-এর ঘরের সংখ্যা দেখতে পাচ্ছি এইখানে।
আর আমরা 3-এর ঘরের সংখ্যা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা যতটি সংখ্যা নিব প্রত্যেকটা সংখ্যাকে একটু গোল করে ঘেরবো পরীক্ষার খাতায়। তাহলে 32-এর পর আমাদের যেই সংখ্যাটি আছে সেইটা হচ্ছে 34, তারপরে হচ্ছে 39। আমাদের হচ্ছে প্রথমে 34, তারপরে হচ্ছে 39। আচ্ছা, আমি এইখানে সংখ্যাগুলোকে পূর্বের স্লাইড থেকে কপি করেছি, এই জন্য আমার 50টাই সংখ্যা আছে। বাট তোমাদের কি হতে পারে, যখন একটা একটা করে সংখ্যা তুলবা প্রশ্ন থেকে, তখন কি হতে পারে, ভুল হইতে পারে না? তো তোমার প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলোকে খাতায় লিখবা। তারপরে তোমার টোটাল এইখানে কতটি উপাত্ত নিয়ে আমরা কাজ করেছিলাম, 50 জন উপাত্ত নিয়ে আমরা কাজ করেছিলাম। তাহলে আমরা যেহেতু 50 জন নিয়ে কাজ করেছিলাম, তাহলে তোমাকে তোলার পর একটু গণনা করে নিতে হবে যে আমার 50টা সংখ্যা আছে কিনা নাই। তো আমরা এখানে একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি 50টা সংখ্যা আছে না নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। যদি দেখি আমাদের সংখ্যাগুলো তো 50 আসবেই, যেহেতু আমরা কপি করেছি পূর্বের স্লাইড হতে, কিন্তু তোমাদের এটা ভুল হতেও পারে। যদি ভুল হয়, হোক বা না হোক, তারপরে তোমরা একবার শেষ হতে প্রথম পর্যন্ত সংখ্যাগুলো মিলিয়ে নিবা, তাহলে আশা করি আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমরা একটা একটা সংখ্যা গোল দিবার এইদিকে লিখব। তারপরে আমরা চলে যাই 3-এর ঘরের প্রত্যেকটা সংখ্যা আমাদের নেওয়া হয়ে গেছে। এইবার আমরা চলে যাব 4-এর ঘরে। তো আমরা একটু দেখি 4-এর ঘরে কোথায় আছে। এইখানে একটা দেখতে পাচ্ছি। তারপরে 4-এর ঘরে আমরা এইখানে একটা দেখতে পাচ্ছি সংখ্যা। তারপরে এইখানে একটা, এইখানে একটা। তাহলে আমরা এই কয়েকটা 4-এর ঘরের সংখ্যা দেখতে পাচ্ছি। তো এই কয়েকটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো ছোট হতে বড় সেইটা আমরা খুব দ্রুত সাজাইতে পারবো। তো আমরা এখানে একটা 41 দেখতে পাচ্ছি। যেই সংখ্যাটি নিব সেই সংখ্যাটি সুন্দর করে গোল করে ঘিরে দিব। তারপরে আমরা যেই সংখ্যাটি দেখতে পাই, এইখানে একটা 45, এইখানে একটা 45, তাহলে আমরা দুইটা 45 দেখতে পাচ্ছি, 45 45। তারপরে আমরা আরেকটি সংখ্যা দেখতে পাচ্ছি 48 48। তারপর আমরা একটু নেক্সটে যাই 5-এর ঘরে। অনুরূপভাবে প্রত্যেকটা 5-এর সংখ্যাগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি 5-এর ঘরের সংখ্যাগুলো কোথায় কোথায় আছে, কারণ এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে একটা 5-এর, এইখানে একটা 5, আর আমরা 5-এর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না। 50 নাই, 51 নাই, তারপরে আমরা 52 দেখতে পাচ্ছি না। এইখানে দেখতে পাচ্ছি 53 একটা, 53 দুইটা, তাহলে 53 53 দুইটা 53। তারপরে আমরা একটু দেখি তারপরে নেক্সট সংখ্যাটি আমাদের কত আসতে পারে। 55, এই যে এখানে 55, তাহলে আমাদের এইখানে 55 আছে, আমরা এখানে লিখবো 55 গোল করে ঘেরার পর। তারপরে এইখানে আমরা একটা 56 দেখতে পাচ্ছি, অনুরূপভাবে এইখানে আর একটা 56 দেখতে পাচ্ছি, তাহলে 56 56। তারপরে আমরা যে সংখ্যাটি পাবো 57 57। তারপরে আমরা কোন সংখ্যাটি দেখতে পাচ্ছি এটা আমরা একটু দেখি। তারপরে আর 5-এর ঘরে কোনো সংখ্যা আমাদের আর নাই, আমরা দেখতে পাচ্ছি না। এই যে এখানে একটা আছে 58। এই জন্য আমাদের গোল করে ঘেরা, যেন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কোনো সংখ্যা থাকছে না, ছুটে যাচ্ছে। তারপর আমরা একটু 6-এর ঘরের সংখ্যাগুলোকে একটু চিহ্নিত করি। 6-এর ঘরের সংখ্যাগুলোকে আমরা একটু চিহ্নিত করি। এইখানে আছে, এইখানে আছে, তারপরে এইখানে 64 65 68। তাহলে আমরা এই সংখ্যাগুলোর মধ্যে একটু দেখি যে 62 দেখতে পাচ্ছি, তাহলে 62 নিব এবং সেইটাকে সুন্দর করে ঘিরে দিব আমরা। আর কি আমাদের 62 আছে কোথাও? 62 62 না, আমাদের 62 নাই। এই যে এখানে আরেকটা আছে 62, তাহলে এইখানে আমরা লিখবো সুন্দর করে 62। তারপরে আমরা যে সংখ্যাটি পাবো সেইটি হচ্ছে 63। কোথায় দেখলাম? 63 64 দেখতে পেয়েছি, 64
63 নাই, তাহলে আমাদের 64, এইখানে একটা 64, এইখানে একটা 64, তাহলে আমরা দুইটা সংখ্যা 64 পাচ্ছি। 64 64। তারপরে আমরা একটু নেক্সটে যাই, তাহলে আমরা দেখতে পাবো এইখানে একটা 65 65 65 65 65। আচ্ছা 65, এইখানে আমরা আরেকটি 65 কে দেখতে পাচ্ছি, 65। তারপরে 67 67। তারপরে আমাদের কত আছে, এই যে এইখানে আমরা একটা 63 পেয়েছিলাম কিন্তু লিখিনি, তাই আমরা এইখানে যেমন দেখবো 63, তখন সুন্দর করে যেটা যেহেতু রাফে, তাহলে 63 এইখানে একটা বসিয়ে দেব। তারপরে 67 এ আমরা চলে গেছি, তাহলে 67 কি আর আছে কোথাও? 67 না, 67 নাই, তাহলে আমরা চলে যাবো এই যে 67 67 69 69। তারপরে আমরা 6 এর ঘরের আর কোনো সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি না, এই যে 68 আছে, তাহলে আমরা এই যে 68 যখনই আমাদের ছুটবে তখনই আমরা এখানে সুন্দর করে বসিয়ে দেব 68 69। আর 6 এর ঘরে কোনো সংখ্যা, এই যে এখানে আমাদের একটা 46 কিন্তু গ্যাপ গিয়েছিল, তাহলে 46 এ গ্যাপ দিব, এইখানে সুন্দর করে 46 বসিয়ে দিব। তারপরে 6 এর ঘরে এই যে 65, এইখানে আরেকটা আছে আমাদের 65, তাহলে এই যে এখানে আমরা 65 আরেকটি বসিয়ে দিতে পারি। তারপরে আর 6 এর ঘরে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে এবার আমরা চলে যাব 7 এর ঘরে। 7 এর ঘরে আমরা এইখানে একটা 73 দেখতে পাচ্ছি, দুইটা 73, তিনটা 73, 73 কয়টা? এইখানে একটা, চারটা 73, 1 2 3 4, আমরা চারটা 73কে একদম ঠিক তার স্থান অনুযায়ী বসিয়ে দিব। তারপরে 74 কি আমাদের আছে? 74 যদি না থাকে তাহলে আমরা 75 দেখতে পাচ্ছি, এইখানে একটা 75, এইখানে একটা, দুইটা 75 আমরা দেখতে পাচ্ছি। আর কি আছে কোথাও 75? না, তাহলে এইখানে একটা 75 75। তারপরে 76 76 76। তারপরে আমরা 7 এর ঘরে আর কি দেখতে পাই 78, তাহলে আমরা 78 বসাবো। 78 79, এইখানে একটা 77 ছিল, তাহলে 77 78 79। তারপরে আমরা আর কোনো সংখ্যায় কি গোল দিয়ে, এই যে আমাদের একটা কিন্তু 69 কিন্তু গ্যাপ গিয়েছে, তাহলে এইখানে সুন্দর করে 69 আরেকটি বসিয়ে দিব। আর কি আমাদের 7 এর ঘরে আছে, মানে 7 এর ঘরের পূর্বে কোনো সংখ্যা আছে? না, আমরা 7 এর ঘরের পূর্বে আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, তাহলে 8 এর ঘরে যাই, এইখানে একটা 82 পাচ্ছি, তাহলে 82। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 84, তাহলে 84। তারপরে 85, এইখানে আমরা এই যে এখানে একটা 83 পাচ্ছি, তাহলে 83 83। তারপরে হচ্ছে 84 85 85 কি গোল দিয়েছি আমরা? 85 কি গোল দিয়েছি? আচ্ছা 85। তারপরে নেক্সট, আচ্ছা 85 গোল দেওয়া হয়নি, তখন আমরা এই যে গোল দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 87 88 89 87 88 89। তারপরে আমরা 8 এর ঘরের পূর্বের কোনো সংখ্যা কি আমাদের বাদ গিয়েছে? না, যায়নি, তাহলে আমরা এবার 9 এর ঘরে চলে যাই। 92 93 93 92 93 and 93। তারপরে কি আমাদের কোনো সংখ্যা থাকছে? 97 98 97 98। তাহলে আমাদের কোনো সংখ্যা কি এখন গোল করতে কি বাকি আছে? তাহলে আমাদের গোল করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা সংখ্যা আমরা সাজানোর এখানে ইনক্লুড করেছে কিনা।
তা আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো সংখ্যায় আমাদের গোল করা বাকি নাই, তবে হতেও তো পারে মানুষ মাত্রই ভুল। অতএব আমরা আবার গণনা করে নিব যে আমাদের অ্যাকচুয়ালি 50টা সংখ্যা আছে না নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। এতটুকু কাজ আমরা রাপে করব। এইবার প্রশ্নে যদি আসে তাহলে আমরা সুন্দর করে প্রশ্নে লিখব সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। তা আমরা রাত থেকে এখন প্রত্যেকটি সংখ্যা একটা একটা করে লিখব। 32 34 32 34 39 41 39 41 45 দুইটা 45 45 46 58 46 48 46 48 53 দুইটা, তারপর আমরা লিখব 53 দুইটা 53 53 55 56 56 56 56 57 58 57 58 62 দুইটা 62 62 আমাদের 62 পর্যন্ত হয়েছে। 62 63 64 64 63 64 and 64 65 তিনটা 65 65 and 65 60 67 67 67 68 69 68 69 69 73 1 2 3 4 73 আছে আমাদের চারটা 73 73 73 73 তারপরে 75 দুইটা 75 75 তারপরে আমরা নেক্সট 77 78 79 77 78 79 82 83 84 82 83 84 85 87 85 87 88 89 88 89 92 93 92 93 93 97 98 93
97, 98। তাহলে আমরা প্রথমে রাফে সংখ্যাগুলোকে সাজাবো, তারপর আমাদের প্রশ্নে যদি চাই সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজাও, তাহলে সুন্দর করে লিখবো। ঊর্ধ্বক্রমে সাজাও সেম, বাট অধক্রমে যদি আমাদের প্রশ্ন বলতো অধক্রম, তাহলে আমরা সুন্দর করে পিছন দিক থেকে সংখ্যাগুলো সাজিয়ে দিতাম, বড় থেকে ছোট। তারপরে আমাদের দ্বিতীয় কনসেপ্ট আছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো। পরিসর ও শ্রেণী সংখ্যা, পরিসর ও শ্রেণী সংখ্যা। পরিসর সমান আমরা জানি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, প্লাস 1। তাহলে আমাদের এইখানে সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা ছিল 98, সর্বনিম্ন সংখ্যা 32। তাহলে আমাদের সর্বোচ্চ সংখ্যা 98, সর্বনিম্ন সংখ্যা 32, প্লাস 1, প্লাস 1। আমাদের এইটা হবে আমাদের পরিসর। তাহলে আমরা যদি 98 হতে 32 বিয়োগ করি প্লাস 1, তাহলে আমরা পাবো 67। এইটা হবে আমাদের পরিসর। আর শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী সংখ্যা সমান, শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যাপ্তি। তো আমাদের প্রশ্নে শ্রেণী ব্যাপ্তি একটা নির্দিষ্ট উল্লেখ করা থাকবে, যদি না করা থাকে তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তিটা ধরে নিব। শ্রেণী ব্যাপ্তিটা এমন ভাবে আমাদেরকে ধরতে হবে, অ্যাজাম্পশন করতে হবে যেন শ্রেণী সংখ্যা 5 থেকে 10-এর ভিতরে হয়। তো আমরা এইখান থেকে যদি কোনো ভগ্নাংশ মান পাই, তো আমরা অবশ্যই সংখ্যাটিকে পরবর্তী পূর্ণ সংখ্যায় কনভার্ট করব, পরবর্তী পূর্ণ সংখ্যা। এটাই হবে আমাদের শ্রেণী সংখ্যা। তাহলে আমাদের এইখানে পরিসর পেয়েছি 67, ধরে নিলাম শ্রেণী ব্যাপ্তি 10, তাহলে 6.7। তাহলে অবশ্যই আমরা পূর্ণ সংখ্যাকে 7-এ কনভার্ট করব। এইটা হচ্ছে আমাদের প্রায়।